জনাব ফয়জুল করিম সাহেব, আমাদের প্রথম প্রশ্ন, আপনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এই ক্ষোভের পেছনে কারণ কি আপনার উপরে হামলা হয়েছে, আপনি মার খেয়েছেন এটা, নাকি নির্বাচন সঠিক হয়নি এটা? আরও একটা প্রশ্ন অনেক বেশি এসেছে যে আপনাদের তো পীর বংশ, পিরালি ছেড়ে রাজনীতিতে আসলেন কেন? অথচ রাজনীতি সালের মেয়র নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম সাহেব দাঁড়াইছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সম্পর্কে একটা কথা বাজারে প্রচলিত আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকেরা মাইন্ড করেন না, এইটা প্রচলিত আছে কিন্তু যে আপনারা হাসিনার কথায় চলেন, হাসিনাই আপনাকে ভোটে দাঁড় করায় দেয়। কথা সত্য কিনা জানি না, কিন্তু 2018 সালের নির্বাচনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, বরিশাল সিটি নির্বাচনে শায়েক ফয়জুল করিমের উপরে যে হামলা করেছে, তো হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছিল। তো সে হামলা নিয়ে অনেকে অনেক রকম মতভেদ করতেছে। তো অনেকেই বলতেছে তাকে হামলা করেছে, তার উচিত শিক্ষা হয়েছে, ভালো হয়েছে। সে পীর হয়ে কেন সে নির্বাচনে আসলো, তাকে হামলা করাটা ঠিক আছে, তার একটা উচিত শিক্ষা হয়েছে। তো অনেকজন অনেক রকম প্রশ্ন করতেছে, কেউ বলতেছে যে আপনি পীরগিরি ছেড়ে কেন নির্বাচনে আসলেন। তো অনেকে অনেক রকম প্রশ্ন করতেছে। তো এইসব প্রশ্নের উত্তরে কিন্তু মুখ খুলেছেন শায়েক ফয়জুল করিম। তো এইসব প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, পিনাকি ভুট্টা চাইজো ছাড়ের একটি ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে ভিডিওগুলোতে। তো চলুন কথা না বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফয়জুল করিম সাহেব, আপনাদেরকে আমাদের অনুষ্ঠান আমার কিছু বলার আছেতে স্বাগতম। ফেসবুকে এবং ইউটিউবে আপনার ভিডিওর নিচে আপনার সমর্থকদের যে প্রশ্নগুলো আছে তারা কমেন্টসের মাধ্যমে জানিয়েছে। এরকম 10,000 প্রশ্ন আমরা পর্যালোচনা করেছি। সেই সাথে আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম যে চরমোনাই সাহেবকে, ফয়জুল করিম সাহেবকে সরাসরি যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন। সেখানেও অনেক কমেন্ট এসেছে, সেই প্রশ্নগুলো আপনাকে করতে যাচ্ছি। জি, আমাদের প্রথম প্রশ্ন, আপনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এই ক্ষোভের পেছনে কারণ কি আপনার উপরে হামলা হয়েছে, আপনি মার খেয়েছেন এটা, নাকি নির্বাচন সঠিক হয়নি এটা? দেখেন, মার খাওয়া তো এটা সামান্য বিভিন্ন ঘটনার একটা ঘটনা, যে তারা এত নিচু নেমে গিয়েছে যে আমার উপর আক্রমণ করতেও তাদের হাত কাঁপিনি। কিন্তু মূল ব্যাপারটা এরকম না। মূল ব্যাপারটা হলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দাবি করে এসছে যে এই সরকারের অধীনে এবং এই সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। একদল নির্বাচন বর্জন করে তারা দাবি আদায়ের জন্য চেষ্টা করছে, আর আমরা নির্বাচন অংশগ্রহণ করে প্রমাণ করতে চেয়েছি যে না, তারা যে দাবি বারবার তুলছে যে না, আমরা নিরপেক্ষ নির্বাচন করব, নিরপেক্ষ নির্বাচন এবং সঠিক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব, আমরা সেখানে পার্টিসিপেট করে প্রমাণ করেছি যে না, এটা কোনোদিন সম্ভব না। এই যখন আমরা পার্টিসিপেট করছি এবং এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি, শুধু তাই নয়, আমার রক্ত ঝরিয়েছে। আমার যদি রক্ত ঝরায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? কাজে হাজারো লক্ষ মানুষের রক্ত যেন না ঝরে, তাদেরকে হেফাজত করার জন্যই আমি এই ঘোষণা দিয়েছি যে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য এবং ইসলাম দেশ মানবতার রক্ষা করার জন্য আন্দোলন করবে ইনশাআল্লাহ। জনাব ফয়জুল করিম সাহেব, ফেসবুকে অনেকেই জানতে চাচ্ছেন, আপনাকে নিয়ে আমরা যত ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওর নিচে সবচেয়ে বেশি মানুষ যে বিষয়ে কমেন্ট করছে আপনার একটি স্লোগান, হাত পাখায় ভোট দিলে সেই ভোট নবী পাবেন। অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্লোগানটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? এটা তো আমাদের স্লোগান না, এবং এটা আমার ডাইরেক্ট বক্তব্য না। এই বিষয়ে আমি অনেক মিডিয়ার সম্মুখীন হয়েছি, অনেকের কাছে জবাব দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে আসলে এখানে আমরা আদর্শের কথা বলেছি, নীতির কথা বলেছি। সেখানে কাটছাট করে, মানে দাড়ি কমা পরিবর্তন করে কথা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় নিয়ে এসছে। আগের কথা নাই, পরের কথা নাই, যে হাত পাঁচল ভোট পাবে।
তৃতীয় যে প্রশ্নটা সবাই করছে এই প্রশ্নের সাথেই রিলেটেড, এটাও আমি করে নিই, তাহলে জবাব দিতে সুবিধা হবে। যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যতবার হামলা হয়েছে তিনি হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন, বরং হামলাকারীদের জন্য দোয়া করেছেন আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। তাই দুটি প্রশ্ন থাকছে, আপনিও কি এই পদাঙ্ক অনুসরণ করে নবীর আদর্শর বাস্তবায়নে হামলাকারীকে ক্ষমা করে দেবেন? আর যদি আন্দোলনে যান, এই কথা সেই আন্দোলন জনজীবনে, সে আন্দোলনটা যারা অহিংস তওবা হবে কিনা? করবে, তাদের জন্য ক্ষমার দরজা সবসময় খোলা। আর যারা তওবা করবে না তাদের জন্য তো তওবা যারা করবে না তাদের জন্য দরজা খোলা থাকবে না। শুক্রবারে আপনার আন্দোলনের ডাক দিয়েছেন আমরা জানতে পেরেছি, তাহলে সেই আন্দোলনে জনজীবনে প্রভাব ফেলবে কিনা আর অহিংসভাবে সে আন্দোলনটা করবেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী? আমরা কখনোই মারধর, ভাঙচুর, মানে ক্ষতিকর কোন আন্দোলনের বিশ্বাসী নই। আমরা সবসময় শান্তি আন্দোলনের বিশ্বাসী, শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী। আগামী শুক্রবার মানুষ যেই মিছিল অংশগ্রহণ করবে, আমি ইনশাআল্লাহ আশা করি সেই মিছিলও শান্তিপূর্ণ মিছিলই হবে। আরও একটা প্রশ্ন অনেক বেশি এসেছে যে আপনাদের তো পীর বংশ, পীরালি ছেড়ে রাজনীতিতে আসলেন কেন? পীর হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা হয়তোবা যে আমাকে খেলাফত দিচ্ছেন সে দেখছেন বিদায় আমি পীর হয়েছি। বংশীয়ভাবে পীর হতে পারে না, তাহলে পীরালি ছেড়ে বংশীয়ভাবে কেউ মহাদেশ মুফতি হতে পারে না। রাজনীতিতে আসার সিদ্ধান্তটা তবে কেন হ্যাঁ, নিলেন? তবে হ্যাঁ, যদি যোগ্যতা থাকে সেখানে বাধাও থাকে না, নাম্বার 1। নাম্বার 2, রাজনীতি আর পীর এবং দ্বীনি দাওয়াত ভিন্ন কিছু না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম দ্বীনের দায়ী ছিলেন, তিনি রাষ্ট্রপতিও ছিলেন। বরিশালের মেয়র নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম সাহেব দাঁড়াইছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সম্পর্কে একটা কথা বাজারে প্রচলিত আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকেরা মাইন্ড করেন না, এইটা প্রচলিত আছে কিন্তু যে আপনারা হাসিনার কথায় চলেন, হাসিনাই আপনাকে ভোটে দাঁড় করায় দেয়। কথা সত্য কিনা জানি না, কিন্তু 2018 সালের নির্বাচনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টকে কোথাও দাঁড়াইতে না দিলেও হাত পাখা কিন্তু নির্বিঘ্নে নির্বাচন করছে, তাই না? কোথাও জাতীয় ঐক্যফ্রন্টের চাইতে বেশি ভোট পাইছে। বিএনপি জামাত কোনো সমাবেশ করতে না পারলেও হাত পাখা নির্বিঘ্নে নির্বিবাদে বিশাল বিশাল সমাবেশ করছে, পোস্টার লাগাইছে। নির্বাচনের পরেও লড়াই, আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং চালায় গেছে। তার মানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনৈতিক কর্মকাণ্ডে হাসিনার কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? নাই। মানে হাত পাকা হইতেছে ইসলামী ঘরানার সিপিবি। তো বরিশালের নির্বাচন ছিল ওই আমরার মামুরা টাইপের নির্বাচন, আমরা তাই মনে করছিলাম। আবার বরিশাল কিন্তু আবার হাত পাখার নিজের এলাকা, তাই অনেকেই ভাবছিল যে এই সিটটা হয়তো হাসিনা সাইডে দিবে মামুদেরকে, হ্যাঁ। কিন্তু না, মাঠ চলে গেল বলের বাইরে। কিন্তু সেই নির্বাচনেও হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়া ফয়জুল করিম সাহেবকে পিটাইছে, রক্তাক্ত করছে। ভদ্রলোক পীর মানুষ, কত মানুষের সম্মান পাইছেন জীবনে। অনেকেই উনাকে হয়তো অপছন্দ করেন যে এই সন্দেহে যে উনি হাসিনারই লোক, কিন্তু বিশ্বাস করেন যখন আমি উনারে দেখলাম যে উনি ফুপায় ফুপায় কাঁদতেছেন পুলিশের কাছে গিয়া, আমি খুবই মর্মাহত হয়েছি। ভাই একটু বাইরে ভাই। আওয়ামী লীগ কিরকম জাউরার জাউরা যে একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলতে দ্বিধা হয় না এক বিন্দু। এরপরে ফয়জুল করিম সাহেব সব জায়গায় গেছেন, প্রিজাইডিং অফিসার, পুলিশ সুপার। আচ্ছা, এই দেখেন আমাকে প্রথম আলো কি লিখেছে, হামলার অভিযোগ। আবার দেখেন ছোট প্রথম আলো, দেশ রূপান্তর আরও এক খেটি সরেস লিখেছে টাইটেলে হামলার অভিযোগ। প্রথম আলো তো তার লজ্জা টজ্জা আছে, নিউজের ভিতরে লিখছে, তাই না? দেশ রূপান্তরের সেই চোখ খোলা জ্বর নাই। এইটার উপসম্পাদক হইতেছে মাহবুব মোর্শেদ, হ্যাঁ, ওই বাংলার তরুণ তুর্কি বুদ্ধিজীবী। আরেক বুদ্ধিজীবী আছে সালাউদ্দিন শুভ্র, সেও দেশ রূপান্তরের কাজ করে। আচ্ছা মাহবুব মোর্শেদ বলেন তো এই টাইটেল দিয়েছেন কেন? এটা কোন সাংবাদিকতা করেন? বাংলাদেশের সব কাপুরুষ, সব সাংবাদিক, সব পলিটিশিয়ানদের সুবিধাই হচ্ছে যে হাসিনা কিছু করবার দেয় না বলে নিজের অযোগ্যতা, ভীরুতা, কাপুরুষতাকে আড়াল করা যায়। ফয়জুল করিমের উপরে হামলা হচ্ছে, এটা লিখলে কি আপনাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, ধরে নিয়ে যেত, ধরলে ধরে নিয়ে যাবে। তো এতই ডর তো সাংবাদিকতা দুচাইতে যান কেন? আমি তো প্যারিসে বৈশা ওনার মার খাওয়ার ভিডিও দেখলাম, আর আপনি ঢাকার বৈশা থেকে নিশ্চিত হবার পারলেন না যে সে মার খেয়েছে না খায় নাই। তো আপনার এই বালের সংবাদপত্রের সংবাদ পাবলিকে কেন পড়বে?
আচ্ছা বাদ দেন, এরপরে শুনি আমরা যে নির্বাচন কমিশনার কি করছে। সেই নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কি করছে শুনবেন? শোনেন। কি ইন্তেকাল করেছেন? সে কছে রক্তাক্ত হওয়া নাকি আপেক্ষিক। ও কি জানে আপেক্ষিক মানে কি? বাংলাও জানে না। বালশুন, মানে একজনের কাছে যেটা রক্তাক্ত আর একজনের কাছে সেটা রক্তাক্ত না, তার মানে এটাই তো আপেক্ষিক। মানে হাবিবুল আওয়ালের কাছে এটা রক্ত না, এই হারামজাদাদের কাছে কোনোটাই রক্ত না। 5ই মে তো নাকি গায়ে রক্ত মেখা শাপলা চত্বরে নিহত আলেমেরা শুতে আসছিল, এটা কছিল না হাসিনা? গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। তো এই হারামি আর কি কবি? আবার কছে যে উনি কি ইন্তেকাল করছেন। এই হারামজাদা, ইন্তেকাল করলে তোর কাছে যাবি কা? আদালতে যাবি, পুলিশের কাছে যাবি, তুই কি মুদ্দা ফরাস ইন্তেকাল করছে জানবার চাচ্ছু? তার মানে ভদ্র ভাষায় কই আর কি, নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ আমলযোগ্য হবে তখনই যখন কেউ মারা যাবে। কি ভয়ানক কথা রে বাবা। এ নাকি সিনিয়র সচিব আছিল, মানে দুনিয়ার তাবৎ ভালসুন সবগুলোকে ধরে আনা সচিব বানাইছে হাসিনা। একলে জেলা মুন্সেফ আছিল, হ্যাঁ, তারপরে ধরে সচিব বানাইছিল হাসিনা। সে নিয়োগরে অবৈধ ঘোষণা করছিল কিন্তু আদালতে, যে দেখেন, মানে ওর সচিব জীবনই অবৈধ। তার চাকরি জীবন শেষ হয়েছিল 2014 সালে। তারপরে তারে দফায় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে হাসিনা তারে 2017 সাল পর্যন্ত চালাইছে। তারপর ধরে এনে নির্বাচন কমিশনার বানাইছে। তো তারে তো আনিছে হাসিনার ভোট চুরির জন্য। তো চুরি কর, তোরে মানা করছে কে? বাক্য ঝাড়িস কেন? হাসিনা ভোট চুরির গু চাটবি তো চাট, হাসিনার টয়লেটে গিয়া চাট, টিভির সামনে এসে বাক্য ঝাড়িস কেন? সে কইছিল না যে ভোট দিতে না দিলে সিক্কুর দিবেন, সে নাকি সেই সিক্কুর সিসিটিভিতে দেখে ব্যবস্থা নিবে। ক্যাঙ্কা ভালসুন দেখেন, এই হারামজাদা নাকি প্রতিরক্ষা সচিব ছিল। নাও ইট মেক সেন্স যে এটা কেমনে মোটা আজিজ সেনাপ্রধান হয়েছিল, এটা দেখে বোঝা যায়। আমার কাছে আরো ভালো ভালো বুদ্ধি আছে, নিবু তুই এক কাজ কর, এই যে ইনকা একটা মোবাইল সেট আছে না নোকিয়ার, এটা ইনকা একটা কেন কিনা গ্রামীণের একটা সিম ভরা ওই নাম্বারটা পত্রিকায় দিয়ে দিস, আর ওই মোবাইলটা ভাইব্রেশন মোডে দিয়া তোর ঢুকায় পাবলিককে বলিস ভোট দিতে না পারলে যেন মিস কল দেয়, খবর পেয়ে যাবি সময় মতো। এর বাপও কিন্তু আসলে এক মার্কা মারা। কে ছিল জানেন? না না, ওর বাপ 1975 ছিল ডিআইজি প্রিজনস, মানে ওই জেল হত্যা হয়েছিল না যারা গেছিল, তাদের জেলখানার গেট খুলে দিছিল ওর বাপ। এই ভালসুন, তোর বাপ গেট খুলেছিল কেন? কোন আইনে, কোন প্রেসিডেন্সে জেলের গেট সশস্ত্র সেনা নির্দেশে খুলে দেয় কেউ? তুই তো আগে কমু আমি গেট খুলবো না, কারণ জেলের মধ্যে যারা আছে তাদের নিরাপত্তার দায় কার? ডিআইজি প্রিজনের না? ঠিক কিনা? পরে আবার গিয়া মামলা দিছে যে জেলে এসে খুন করে গেছে 11 জন। আরে বেকুবের বাচ্চা, খুন তো পরে করছে, গেট খুলছিল কে আগে? গেট না খুললে তো খুনটা হয় না। তো এরই তো পোলা না, মেরুদণ্ড যে নাই বোঝা গেছে। তো এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নেই, তাই খুঁজে বের করছে এরা হাসিনা, বের করে এরা ভোট চুরির জন্য পাহারাদার বানাইছে, ভোট চুরির চৌকিদার বানাইছে। জিঙ্কা বাপ সিঙ্কা হয়েছে পোলা। আওয়াল যেটি ব্যাক ঝাড়বি না, সেখানে আমার ক্ষুদ্র ভাতাদের বলে দিই, ওরা জয় বাংলা করে দিবেন। ওরে কবেন তোর বাপ তো জেল হত্যার 1 নম্বর আসামি। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।